আপনার মন্দির বা মাজার হোয়াটএভার, এই যে উপাসনালয়গুলো, অথবা মানে মাজার তো আমাদের একটা কালচার, একটা অঙ্গ, হঠাৎ করে আপনার মাজারে আক্রমণটা হচ্ছে কেন? আপনি দেখবেন যে কিছুদিন ধরে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি ওই দেশের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, তারা একটা জিকির তুলেছেন, সেটা বলছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঘটেছে। এই উগ্রবাদের উত্থানটা মানে আপনার মানে ঘটল কি আপনার এই গণঅভ্যুত্থানের পরে। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এরপরে আপনি দেখেন যখন আপনার যে মাজারে হামলার ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশে পীর সুফি সাধক মানে তাদের মাধ্যমে তো আপনার মানে বাংলাদেশের ধর্মের বিস্তার ঘটেছে, এটা হঠাৎ করে আপনার মাজারগুলোতে আক্রমণ কেন? পীর সাহেবদের আপনার খানকা শরীফে আক্রমণ কেন? এটা তো খুবই ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার, তারা এটাকে করে আপনার এখানে একটা অশান্তি তৈরি করতে চাচ্ছে। এবং এই ঘটনার মধ্য দিয়ে ভারতের যে আপনার প্রপাগান্ডা, নরেন্দ্র মোদীর যে প্রপাগান্ডা, সে প্রপাগান্ডা তো এস্টাবলিশ হচ্ছে যে এখানে আপনার উগ্রপন্থার মানে আপনার উত্থান ঘটেছে, সেটা এস্টাবলিশ করতে চায়। আমার বক্তব্য হচ্ছে একদিক থেকে ভারতের সরকারি পর্যায় থেকে বলা হচ্ছে যে আপনার উগ্রবাদের উত্থান ঘটেছে, অন দ্য আদার এন্ড এখানে কিছু ঘটনাও ঘটছে। তাহলে এই দুটোর সাথে আমি একটা যোগসূত্র দেখতে পাই, যোগসূত্র দেখছি। আমার কাছে মনে হচ্ছে যে ওইটাকে স্টাবলিশ করার জন্য যে ঘটনাগুলো, এই যে ফেনোমেনাগুলো বাংলাদেশে কখনই ছিল না। 1 মাস আগেও বাংলাদেশে কখনো এরকম ঘটা করে আপনার মানে আপনার মাজারে আক্রমণ, মন্দিরে আক্রমণ, এই ধরনের ঘটনা ছিল না। কিছু মন্দিরের যে আক্রমণের যে ঘটনাগুলো ঘটেছে, সেটা আমাদের চিফ অফ আর্মি স্টাফ তিনি ক্যাটেগরিক্যালি বলেছেন যে মোস্টলি এগুলো হচ্ছে আপনার রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ। এখন একজন হিন্দু ভদ্রলোক, তিনি তো আওয়ামী লীগও করতে পারেন, তিনি বিএনপিও করতে পারেন, তিনি কমিউনিস্ট পার্টিও করতে পারেন, সোশ্যালি তার সাথে কারোর ঝামেলাও থাকতে পারে। এইসব তো নানাবিধ কারণ দেখা গেল যে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিছু কিছু জায়গায় এই ধরনের উপাসনার ঘটনাগুলো ঘটেছে। বাট সেটার পেছনে আপনার ধর্ম সংস্কৃতির কোনো সম্পর্ক ছিল না। বাট একটা নতুন ফেনোমেনা যেটা মানে আমরা দেখতে পাচ্ছি খুবই মানে খুবই বিপজ্জনক, সেটা হচ্ছে আপনার মাজার আক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা কি ইমিডিয়েটলি যদি আপনার বন্ধ করা না যায়, কারণ মাজার ভক্ত লক্ষ লক্ষ মানুষ আছে, যেমন ধরুন আজমির শরীফে লক্ষ লক্ষ মানুষ মানে যায়, ওরসে যায়, বিভিন্ন বাংলাদেশ থেকে প্রচুর পিলগ্রিমস তারা যাচ্ছে সেখানে। আচ্ছা, বাংলাদেশে আপনার বিভিন্ন আপনার খানজালানির দরগা বলেন, হজরত শাহজালাল রহমতুল্লাহের দরগা বলেন, তাই না? রাজশাহীতে হজরত মানে আপনার শাহ মখদুম রহমতুল্লাহের রওজা আছে, এরকম বিভিন্ন জায়গা আছে। এই জায়গাগুলোতে মানে আমার কথা হচ্ছে ছোটোখাটো বিভিন্ন জায়গায় কিন্তু হামলার ঘটনা ঘটছে। এইখানে এই গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য, এবং বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান আছে বা একটা উগ্রবাদের অবস্থান আছে, সেটার জন্য কিন্তু আপনার মহল বিশেষ এই কাজগুলো করতে পারে। আমি ব্যক্তিগত বিশ্বাস করি কোনো মুসলমান মসজিদে গ্রেনেড হামলা করতে পারে না, নামাজরত মুসলমানদের উপর হামলা হতে পারে না। কিন্তু আমরা পাকিস্তানে কি দেখি? পাকিস্তানে দেখবেন যে মুসল্লিরা নামাজ পড়ছে, সেজদারত অবস্থা আছে, হঠাৎ করে বোম ব্লাস্ট, শত শত মানুষ আহত, রক্তে লাল হয়ে যাচ্ছে পাকিস্তানে। ডু ইউ থিঙ্ক ইজ ইট দ্য ওয়ার্ক অফ আইএসআই? হয়তো অনেক সময় ক্লেম করে আইএসআই কাজটা করেছে। ডু ইউ থিঙ্ক? নো। কোনো মুসলমান যারা আল্লাহ যারা বিশ্বাস করে, কোনো মুসলমান চিন্তাই করতে পারে না যখন কোনো বান্দা, কোনো মুসলমান আল্লাহু আকবার বলে সেজদায় গেছে, ওই সেজদারত অবস্থায় তার উপরে আপনার গ্রেনেড চার্জ হয়ে গেছে, অথবা আরও বড় কোনো উইপন চার্জ হয়ে গেছে, শত শত লোক মারা গেছে, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। এটা ইন দ্য নেম অফ আইএসআই, ইন দ্য নেম অফ আদার অর্গানাইজেশন, তারা করে ওই দেশে আপনার একটা ভীতির পরিবেশ, মসজিদে হামলা হচ্ছে, পাকিস্তানে হচ্ছে। আমি খুবই আতঙ্কিত ওই জাতীয় ঘটনা যেভাবে আপনার কি বলে আপনার যে মাজারে যে ধরনের ঘটনা ঘটছে, আমি খুবই আতঙ্কিত যে পাকিস্তানের যে সিমটমগুলো, সেই সিমটমগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে এগুলো আবার ইম্পোর্ট না হয়। আমি একটু কথা বলবো আপনার সাথে। সুতরাং সরকারকে যেমন সতর্ক থাকতে হবে, অ্যাজ ওয়েল এজ জনগণকেও সতর্ক থাকতে হবে, কারণ আমরা কিন্তু একটা সমসত্ব যে হোমোজেনিসিটি একটা দেশ আমরা। সুতরাং এখানে যেই মানুষগুলো এই ধরনের হামলা করেছেন, হামলার বেশিরভাগ ঘটনা সোশ্যাল মিডিয়ায় আছে। সরকার কি চাইলে তাদেরকে আইডেন্টিফাই করে পৃথক করতে পারেন না? পারেন, কিন্তু সেখানে আরেকটা সমস্যা আছে। ওই যে বললাম মনমরা বাহিনী, আপনার তো পুলিশ নেই রে ভাই।
আপনার তো ডিবি ঠিক মতো কাজ করতে পারে না, আপনার স্পেশাল ব্রাঞ্চ ঠিক মতো কাজ করতে পারে না। বহু লোকজন এখন পুলিশে জয়েনই করে না, কারণ অপরাধী যেগুলো, যারা ক্রিমিনালস, যারা ক্রাইম করেছে, ঘুষখোর, দুর্নীতিবাজ মানুষ, এখনও যারা জনরোষের মধ্যে পড়তে পারে, সেই জাতীয় লোকগুলো তো অ্যাক্টিভ না। বাট অ্যাট দ্য সেম টাইম আমি আবারও এই কথা বলতে চাচ্ছি, গতকালকে ঢাকায় বোধহয় কোনো একটি থানাতে যে একজন সাব ইন্সপেক্টরকে মানে মেরেছে, না সরি, রাস্তায় সে ডিউটি করছিল, কোনো একজন পুলিশ কনস্টেবল, দুঃখিত, পুলিশ কনস্টেবল রাস্তায় ডিউটি করছিল, কোনো এক দুর্বৃত্ত পেছন থেকে তাকে ছুরিকাঘাত করেছে। এই ধরনের ঘটনাগুলো আমার কাছে মনে হচ্ছে এটাও আমি সন্দেহ মনে করি যে এটাও ষড়যন্ত্রের পার্ট, সো দ্যাট যাতে এখন যে সমস্ত পুলিশরা রাস্তায় আমরা যে 2-4-5টা স্পটে দেখে ডিউটি করছে, একটা কনস্টেবল ডিউটি করছে 45 ইয়ার্স ওল্ড অ্যারাউন্ড, পত্রিকা যেটা দেখলাম, পেছন থেকে কেউ না কেউ তাকে স্ট্যাপ করেছে। তো তাকে স্ট্যাপ করার কোনো কারণ ছিল না। তার মানে হচ্ছে এখানে যে পুলিশগুলো এখন কাজ করছে তাদের মোরাল ভেঙে দেওয়া, তাদের সাহস ভেঙে দেওয়া, বা তাদের যে উদ্যম সেটাকে ভেঙে দিয়ে পুলিশ, আমরা তো পুলিশকে রিঅর্গানাইজ করতে চাই, রিবিল্ড করতে, কারণ রাষ্ট্রের তো পুলিশ লাগবে রে ভাই, লাগবে। হাসিনা না থাকুক, ইউনূস সাহেব হয়তো 2 দিন পরে দায়িত্ব পালন শেষ করে বিএনপি গভর্নমেন্টের মান্নাবাইদেরকে নিয়ে ওনারা হয়তো মানে ক্ষমতায় যাবেন, কিন্তু ওনাদেরকে পুলিশ লাগবে না? লাগবে তো। হ্যাঁ, তো সুতরাং আমরা তো রাষ্ট্রের পুলিশ চাই। বিলেতে আমেরিকায় যেভাবে রাষ্ট্রের অনুষ্ঠান শেষ করতে চেয়েছিলাম, মর্যাদাবান পুলিশ, আমরা একটা মর্যাদাবান পুলিশ প্রশাসন, একটা মর্যাদাবান পুলিশ বাহিনী গড়তে চাই। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।